এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যাদবপুরকে কেন্দ্র করে একেবারেই উত্তাল এবং সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম যা মন্তব্য করেছেন শুনলে আপনারা অনেকেই মনে করতে পারেন কার্যত ভেতরে ভেতরে তিনি বিজেপির নীতি আদর্শকেই সমর্থন করছেন, কিংবা যোগী আদিত্যনাথের মতো কড়া সুশাসন যেটা তিনি ভেতরের অন্তরস্থ কোণ থেকে চান, যেটা পশ্চিমবঙ্গে মিসিং। আপনারা শুনলে কার্যত এমনটাও কেউ মনে করলেও করতে পারেন। তাই আজকের পর্বটা আমি শুরু করব কলকাতার মাননীয় মেয়র ফিরহাদ হাকিমের এই বক্তব্যটি শুনিয়ে। শুনুন। খুব অন্যায়, গুন্ডাবাজি যে কোনো বিজেপি স্টেটে এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। শুনলেন বন্ধুরা? ভাবতে পারেন যে যাদবপুরের এই মানে ভয়ঙ্কর একটা যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষামন্ত্রীর সেখানে যাওয়া, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো এবং শিক্ষামন্ত্রীর গাড়িতে একজন ছাত্রের মর্মান্তিক আহতের মতো ঘটনা এবং এবং যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটাকে যোগী আদিত্যনাথের মতো সরকারই একমাত্র ঠিক করতে পারবেন, এটা বলে কি কার্যত বোঝাতে চাইলেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কড়া হাতে শাসন ব্যবস্থা করতে পারেন না? বিভিন্ন ক্ষেত্রে তার দুর্বলতা যদি বলেন তাহলে দুর্বলতা, কিংবা তার যদি বাধ্যবাধকতা যদি বলেন তাহলে সেটাই। তাহলে যে কোনো কারণের জন্য তাদেরই তো প্রশাসন রয়েছে, তাহলে যোগী আদিত্যনাথকে কি পশ্চিমবঙ্গে ডেকে আনতে হবে যাদবপুরের মতো এই ঘটনাগুলোকে কড়া হাতে দমন করার জন্য, যাতে করে দ্বিতীয়বার বা তৃতীয়বার এই একই ঘটনার রিপিটেশন না হয়? কার্যত তেমনটাই যেন মেনে নিলেন ফিরহাদ হাকিম। আর নিশ্চিতভাবে এটা বিজেপির জন্য খুব একটা আনন্দের কথা হতেই পারে। আর আজকে এই তথ্য আপনাদের সামনে যেমন দেবো, ঠিক তেমনি আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আমাদের রাজ্যে এসেছিলেন এবং সেখান থেকে সম্ভবত তিনি আমাদের রাজ্য থেকে এই মন্তব্যটি করেছিলেন, যেখানে তিনি ঔরঙ্গজেবের সঙ্গে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তুলনামূলক আলোচনা করে ফেলেছেন। সেই আলোচনাটা করতে গিয়ে বেশ কিছু তথ্য তিনি জানিয়েছেন, আমার মনে হয় যেটা আপনাদের শোনাটা দরকার এবং সেই শুনে আপনারা মন্তব্য করতে পারেন। তাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে পর্বটি সাজিয়েছি আপনাদের জন্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। যাদবপুর প্রসঙ্গে আপনাদের সামনে আমি প্রথমবারই বলেছিলাম, কয়েকদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম যে যাদবপুরে যেভাবে বিশৃঙ্খল ঘটনা হয় প্রত্যেকবার, যখন বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন বিজেপিতে তিনি ছিলেন, তাকে ঘিরেও যেভাবে যাদবপুর সেখানে উন্মাদনা রাজনীতির সেখানেও মারাত্মক রকমের উত্তেজনা সৃষ্টি হয়েছিল, বাবুল সুপ্রিয়র চুল ধরে টানাটানির মতো অভিযোগ এসেছিল, সেই ভিডিও আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম। এবং তখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিছুটা হয়তো মুচকি হেসেছিল বাবুল সুপ্রিয়র এই হেনস্থা দেখে। কেউ কেউ জানি না মজা পেয়েছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু দেখুন আপনাদের সামনে আমি এটাই বলি যে যেটা বাজে সেটাকে বাজে বলতে হয়, আর যেটা ভালো সেটাকে ভালো বলতে হয়। তা না হলে যেটা আপনি বাজে হয়েও যেটাকে ভালো বলছেন অন্যর সঙ্গে হয়েছে বলে, সেই ঘটনা যে কোনোদিন আপনার সঙ্গে হবে না এমন তো নয়। কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা তারা ভুলে যায়, তারা ভাবে আমি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছি, তাই আমার ক্ষমতাকে ব্যবহার করে আমি যা ইচ্ছা তাই করতে পারি। সেই কারণে সম্ভবত তারা বিরোধীদের ওপর কি অত্যাচার হচ্ছে, বিরোধীদের ওপর কি জোর জুলুম হচ্ছে, কিংবা আইনকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে কিভাবে তাদের উপর নির্যাতন চলছে সেইটা তারা ভুলেই যায়। কিন্তু এটা খুবই ভালো লাগলো যে ফিরহাদ হাকিম তিনি কার্যত স্বীকার করেই ফেললেন যে যাদবপুরের মতো এই বিশৃঙ্খল ঘটনাকে সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বোধহয় রাজ্য প্রশাসনের নেই, এবং যোগী আদিত্যনাথের মতো কড়া সরকার সেটা আমাদের রাজ্যে দরকার। কার্যত বিজেপি যে কথা বলে তারা ক্ষমতায় আসার জন্য প্রচার করেন, ঠিক একই কথা যেন ফিরহাদ হাকিমের মুখ ফসকে বেরোলো কিনা জানি না, কিন্তু তিনি তির্যক মন্তব্য করলেও তার মন্তব্য ডেফিনেটলি তির্যক ছিল, কিন্তু সেই তির্যক মন্তব্যটা কাজে গিয়ে একেবারেই বিজেপির মন্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। কেন? শুনুন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য। ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো আরো একবার, তারপরে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, দেখুন তো মিল পান কিনা। শুনুন। খুব অন্যায়, গুন্ডাবাজি যে কোনো বিজেপি স্টেটে এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। সমাধানের রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য
একটি সরকার বাংলার মানুষ তৈরি করুন, যে সরকার যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান দেবে, আসামের মতো রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে আসামের বাইরে বের করবে। শুনলেন বন্ধুরা, মনে হচ্ছে না যে দুই একই দলের রাজনৈতিক নেতৃত্ব, তারা একই কথা বলছেন, কিন্তু কে বলবে দুজন একেবারে দুটো ভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব এবং যুদ্ধাংদেহী মনোভাব। যাই হোক, আপনারা এটাকে কি বলবেন, যে আপনারা কি মনে করেন যে সত্যি যাদবপুরের যে ঘটনা কিংবা গোটা পশ্চিমবঙ্গে যে ধরনের বিশৃঙ্খল ঘটনাগুলো আমরা দেখছি, শুধুমাত্রই কোনো ধর্মের জন্য সেখানে অনেকেই ছাড় পেয়ে যান, কিংবা শুধুমাত্রই একটি দল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন বলে অনেকে ছাড় পেয়ে যান, কোনো রঙের সঙ্গে যুক্ত রয়েছে বলে, কোনো সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বলে অনেক অনৈতিক কাজ করে ছাড় পেয়ে যান। অনেকে আবার এটাও অভিযোগ করছেন যে হেলমেট পরে রাস্তায় বেরোলেও অনেককে ধরা হয় না, তার কারণ তারা সম্ভবত কিছু রঙের, কিছু যাই হোক ধর্মের এরকম হতে পারে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো কি ঠিক না? যোগী আদিত্যনাথের সরকার থাকলে এইগুলো হতো না, এমনটা মান্যতা দিলেন ফিরহাদ হাকিম, যে কথা শুভেন্দু অধিকারী বলছেন। আপনাদের শোনাতে চাইবো, দেখুন, শুভেন্দু অধিকারীকে নিয়েও কিন্তু এই টুকরে টুকরে গ্যাং তারাও বিভিন্ন রকমের মন্তব্য বলেছিলেন। আমি নিজে যাদবপুরের স্টুডেন্ট হয়েও আমি বলছি, যাদবপুরের এই আন্দোলনকে আমি সমর্থন করি না। যাদবপুরের ছাত্রছাত্রীদের দাবি কিন্তু ন্যায়সঙ্গত। সেখানে একটা নির্বাচন, ছাত্রছাত্রীদের যে নির্বাচন, সেটা 8-9 বছর ধরে পেন্ডিং রয়ে গিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কেন নির্বাচন করাচ্ছেন না? ছাত্রদের ন্যায্য অধিকার, যে প্রশ্নগুলো তারা করতে চেয়েছেন, যে প্রশ্নগুলো তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে তারা ছুড়ে দিয়েছেন, তাতে কোনো অন্যায় আমি দেখছি না। কিন্তু ডেফিনেটলি আমি অন্যায় দেখছি যে একজন শিক্ষামন্ত্রী তিনি ক্যাম্পাসের মধ্যে ঢুকবেন, তার গাড়ির সামনে কেন চলে আসা হবে, কেন তার গাড়িকে আটকে দেওয়া হবে? এইভাবে কি জোর জুলুম করে আদায় করা যায়? আপনাদের তো অনেক প্রসেস ছিল, সেই প্রসেসের মাধ্যমে করতে পারতেন। প্রথম কথা হচ্ছে, আপনাদের আমি এটা বলতে চাইবো, দেখুন, যদি ব্রাত্য বসু না আসতেন তাহলে কি আপনারা এই দাবি দাওয়া করতেন না? ব্রাত্য বসু এলেন বলে কি আপনি সুযোগ পেয়ে কি তাহলেই আক্রমণ করবেন? তাহলে কেন আপনারা বাবুল সুপ্রকে আক্রমণ করেছিলেন? কেন আপনারা জগদীপ ধনকর যখন এসেছিলেন তখনও আপনারা এই ধরনের আচরণ করেছিলেন? যাদবপুরের ছাত্র হয়েও আমি তীব্র নিন্দা করছি যাদবপুরের ছাত্রছাত্রীরা যে আচরণ করছেন। আপনাদের ডিমান্ড একেবারে ন্যায়সঙ্গত, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই ডিমান্ড চাওয়ার জন্য যখনই কোনো রাজনৈতিক নেতৃত্ব যাদবপুরের 2 নম্বর গেট বা 4 নম্বর গেট বা অন্য গেট দিয়ে ঢোকার চেষ্টা করবেন, তখনই কি আপনাদের সেই তাদের আক্রমণের মুখে পড়তে হবে? এটা নিশ্চিতভাবে আমরা যেমন সমর্থন করি না, ঠিক তেমনি আবার যখন ঘটনাটা ঘটেই গেছে তখন ব্রাত্য বসুর গাড়ি ওইভাবে চালিয়ে দেওয়া, সেটাও কোনোভাবে কি সমর্থনযোগ্য? একজন ছাত্রছাত্রীরা এমনিতেই প্রতিষ্ঠান বিরোধী হয়। এই দেখবেন, যদি সরকার পরিবর্তন কোনোভাবে হয়ে যায়, এক্সেপশনালিও যদি কোনোভাবে হয়ে যায়, যদি বিজেপিও সরকার আসে, যদি অন্য কোনো দল আসে, দেখবেন সেখানেও কিন্তু সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠান বিরোধী। এটাই কিন্তু গোটা বিশ্বের নেচার। কিন্তু তা বলে ছাত্রছাত্রীদের দাবি দাওয়াগুলো মানবো না কিংবা তাদের সঙ্গে এইভাবে কথা বলা যাবে না বলে আমি গাড়িটার, তারা সামনে চলে এসেছে এটা দেখেও কি আমি গাড়িটা ঠেলতে মানে তাদের বিরুদ্ধে আমি চালিয়ে নিয়ে যেতে পারি? তাহলে এটা তো স্বৈরাচারী মনোভাব। এর থেকে আর কোনটা স্বৈরাচারী মনোভাব হতে পারে? হিটলারি মনোভাব তো এখান থেকে প্রকাশ পেয়ে যাচ্ছে। আমি তো বললাম পরিষ্কারভাবে যে যাদবপুরের ছাত্রছাত্রীরা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। শিক্ষামন্ত্রী যে কোনো জায়গায় যেতে পারেন, আপনারা এইভাবে আটকাতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও যখন তারা গাড়ির সামনে চলেই এসেছেন, তখন কি ব্রাত্য বসুর উচিত ছিল না এইভাবে গাড়ি না চালিয়ে অন্তত ঘটনা যা তারা পুলিশকে ডাকতে পারতেন, কর্ডন করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতেন, যে কোনো ভাবে করতে পারতেন, তাদের হাতেই সংগঠন, তাদের হাতেই প্রশাসন। গাড়ি চালিয়ে এইভাবে ছাত্রছাত্রীদের জখম করে শেষ পর্যন্ত বেরোতে হলো, এটা কি কোনোদিন মানে অ্যাকসেপ্টেড? আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরো একটা বক্তব্য, যেখানে বিরোধী দলনেতা পরিষ্কারভাবে বলছেন যে বিজেপি আসলে এই টুকরে টুকরে গ্যাংয়েদের, তাদেরকে এই হটিয়ে দিতে, এই কালচারকে হটাতে তাদের 1 ঘন্টা সময় লাগবে। বিরোধী দলনেতা বললেন যে পুলিশকে আমাদের পাশে চাই, সেই কাজটা আপনারা বাড়িতে না বসে নির্বাচনের সময় নির্বাচনটা দিয়ে যদি পুলিশকে বিজেপির পক্ষে নিয়ে আসেন, অর্থাৎ বিজেপিকে যদি ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে এদেরকে সরাতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। শুনুন কি বলেছিলেন বিরোধী দলনেতা। দলনেতা কি দায়িত্ব নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, যেখানে এই টুকরে টুকরে গ্যাং এখনো ডেরা বেঁধে রয়েছে, ডেরা একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নেবেন? পুলিশটাকে লাগবে, জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে, জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে।
এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু বাংলার জনগণকে বিজেপিকে আনতে হবে। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আমাদের সংবিধান আচ্ছা। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। পুলিশ স্টেট সাবজেক্ট। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পারেন না? 5% হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপিকে, আর 10% হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না, এনজয় করেন, বাইরে থাকেন, কি হবে ভোট দিতে যাব না, তারা শুধু এসে ভোটটা দিন। কোথায় দিবেন আমরা জানি, হিন্দুরা বেরিয়ে আসুন, ভোট দিন, বাকিটা আমরা বুঝে নেব। শুনলেন বন্ধুরা। যাই হোক, এবার আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য শোনাবো। সেটা হচ্ছে, রাজ্যে এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি কার্যত কিছুটা দ্বিতীয় যোগী আদিত্যনাথ বলতে পারেন। তিনি কার্যত আসামের যে সমস্ত অশান্তি, দাঙ্গা, এইগুলো ঠান্ডা করে দিয়েছেন। তার কারণ দেখুন, ওই তথাকথিত মুখোশধারী সেকুলারিজম যে রাজ্যে রয়েছে, সেই রাজ্যেই অশান্তির সংখ্যা বেশি। আর সেকুলারিজমের মুখোশ ছেড়ে যদি প্রকৃত সেকুলারিজমের কোনো সরকার কোথাও আসে, তাহলে নিশ্চিতভাবে সেখানে এই টুকরে টুকরে গ্যাংরা তারা সত্যি আর সাহস পায় না। যাও, কিন্তু এটা অন্য প্রসঙ্গে মন্তব্য করেছেন, এটা আপনাদের আমি এই মুহূর্তে শোনাতে চাইবো। হয়তো আজকের খবরের সঙ্গে সম্পূর্ণ লিঙ্ক নেই, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে একসময় ঔরঙ্গজেব তিনিও চেয়েছিলেন হিন্দুদের খতম করতে, কিন্তু ঔরঙ্গজেব নিজেই খতম হয়ে গিয়েছেন, হিন্দুদের খতম করতে পারেননি। 5000 বছরের সংস্কৃতি হিন্দুদের, সেই তাদেরকে খতম করা কারুর সাধ্যি নেই। এবং তিনি ওইটা বলার সময় যোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তাদেরও সাধ্যি নেই, তারা যতই চেষ্টা করুক হিন্দুদের বা সনাতনীদের তারা খতম করতে পারবেন না। তার কারণ ঔরঙ্গজেবও চেষ্টা করেছিলেন, তিনিও কিন্তু পারেননি। কি বলেছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী, তার বক্তব্যটা শোনাবো, শুনুন। औरंगजेब खत्म हो गया, हिंदू खत्म नहीं हुआ। काल का जो नियम है, काल का नियम में औरंगजेब जो हिंदू धर्म को पौन लिए थे कि मैं हिंदू धर्म को खत्म कर दूंगा, हिंदू खत्म नहीं हुए, औरंगजेब खुद खत्म होगी। अगर आज भी बलबीर पुंसी तो थोड़ा इनडायरेक्टली बोलते हैं, लेकिन मैं इतना ही बोलता हूं, अगर कहीं में राहुल गांधी, ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा, नहीं, आप खत्म हो जाएगा, हिंदू कभी खत्म नहीं होगा। हिंदू खत्म हो ही नहीं सकता है। हमारे इतिहास 5000 साल के हैं, अप्स एंड डाउन स्वाभाविक है। कभी बंगाल में टीएमसी आएंगे, कभी देश में कांग्रेस आएंगे, लेकिन देश में नरेंद्र मोदी भी आएगा। इसलिए हमारा इतिहास 10 साल का इतिहास नहीं है। ममता बनर्जी को कोई अगर पूछे जाए कि आपका इतिहास कितना साल का है, 30 साल का, 50 साल का, 100 साल का, लेकिन अगर हिंदू को पूछा जाए आपका इतिहास कितना साल का है, मेरा इतिहास 5000 साल से भी ज्यादा है। 5000 का हमारे राष्ट्र जीवन का उम्र 5000 साल है। 5000 साल में कोई बार इतना समय कालखंड आए होंगे जब हम जो आउटवर्ड लुकिंग है, जो बाहर से दिखाई देते हैं, कभी कभी हो सकता है हिंदू दुबला हुए थे, हिंदू वीकेंड हुआ होगा, लेकिन जब भी हिंदू वीकेंड होते हैं तभी कोई ना कोई रूप में श्री कृष्ण जन्म भी लेते हैं और हिंदू को फिर हिंदू को रिसर्जन का तरफ लेके जाते। শুনলেন বন্ধুরা আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য। আপনারা এটাকে সমর্থন করছেন নাকি আপনারা কি বলছেন সেটা লিখে জানাবেন। তবে হ্যাঁ, মুঘল আমলে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার হয়েছিল, তাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে সনাতনীদের শেষ করে দিতে হবে, কিন্তু না, সেটা পারা যায়নি। ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে অনেক রকমের কঠিন পরিস্থিতির পরেও 5000 বছরের সংস্কৃতি, সব থেকে পুরনো একটা সংস্কৃতি আজও বেঁচে রয়েছে, মাথা উঁচু করে বেঁচে রয়েছে। এবং আজকেও দাঁড়িয়ে কোথাও কোথাও সেগুলোকে
আহ ঘুর পথে তার উপর বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত নেমে আসছে বটে, তবে সেইগুলো থেকে নিশ্চিতভাবে সনাতন ধর্ম যে এগিয়ে চলবে এ কথা নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি। তবে আমরা এটাও বিশ্বাস করি যে যে কোনো ধর্ম, শুধু তো সনাতন ধর্ম নয়, ভারতবর্ষে যে কোনো ধর্ম একসঙ্গে বসবাস করি আমরা, আমাদের সংবিধান সেই রাইটসই আমাদের দিয়েছে। তাই কোনোদিনই আমরা যতই আহ ধরুন এই সনাতন ধর্ম নিয়ে আমরা যতই নিজেদের শ্রদ্ধা ভক্তি জানাই না কেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা পাকিস্তান বা বাংলাদেশ নই। কাজেই আমাদের দেশে সেই দেশের রাজনীতি আমদানি করার চেষ্টা কিন্তু আমাদের করা উচিত নয়। অন্যায়কে অন্যায় বলতে হবে নিশ্চিতভাবে। যারা তোষণবাজি সরকার আছে বলে মাথায় হেলমেট না দিয়েও রাস্তায় ঘুরতে পারে তাদের ফাইন হয় না, আর যদি অন্য কোনো সাধারণ মানুষ রাস্তায় হেলমেট পরে না ঘোরেন তাহলে তাদের ফাইন হয়ে যায়, এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে দোষী তার ধর্ম বিচার না করে আইনের সংবিধান অনুযায়ী তাকে দোষী ভাবা হচ্ছে কিনা সেই অনুযায়ী তাকে ভাবতে হবে। এই ধরনের সরকার কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। তা যদি না পারা যায় তাহলে কিন্তু সমূহ বিপদ। এবং যে কথাটাই সম্ভবত বলার চেষ্টা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাতে যদি একটু কড়া ব্যবস্থা নিতে হয়, তাতে যদি আমার সেকুলারিজমের তথাকথিত সেকুলারিজমের তকমা যদি বেরিয়ে যায় তাতে বেরোক, কিন্তু আমাকে প্রশাসনিক কর্তা হিসেবে সঠিক কাজটাই করতে হবে। আর দেখুন, যে আপনি যদি সঠিক কাজ করেন তাহলে আপনার পরম শত্রু যে আপনার প্রশংসা করবে সেটাই ফিরহাদ হাকিম কার্যত তিনি বক্রোক্তির মাধ্যমেই বুঝিয়ে দিলেন। তিনি তীর্যক উক্তি করেছেন বটে, কিন্তু যোগী আদিত্যনাথের প্রশংসাটা তিনি করেই ফেলেছেন। এবং তিনি কার্যত তার বক্তব্যে বেরিয়েই গিয়েছে ফ্রাস্ট্রেশন থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যোগী আদিত্যনাথ থাকলে যাদবপুরের এই অসভ্যতাগুলো একদিনও বেশি চলতে পারতো না। এবং আমিও বিশ্বাস করি এটা একেবারেই তিনি অন্তত সঠিক কথা বলেছেন যে এই ধরনের অসভ্যতাম একজন শিক্ষামন্ত্রী গেলে তার গাড়ির উপর উঠে পড়া হবে, এটা নিশ্চিতভাবে চলতে পারে না, চলতে দেওয়া হতো না। যদি সত্যি প্রকৃত একটা সরকার আমাদের কঠিনভাবে যদি সরকার একটা থাকতো, যারা অন্যায়কে অন্যায় বলতো, ঠিককে ঠিক বলতো, রং বা বর্ণের জন্য নয়, অন্য ধর্ম বা অন্য একটা রাজনৈতিক দলের সদস্য বলে তাদেরকে ধরো, তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করো, এই রকম যারা করে তারা কিন্তু এই ধরনের ঘটনা হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু যারা প্রকৃত ঠিককে ঠিক বলতে পারে, ভুলকে ভুল বলতে পারে, যাদবপুরের মতো ঘটনা তাদের ঠিক করা সত্যি একদিন কেন 1 ঘন্টারও ব্যাপার না, যেটা বিরোধী দলনেতা বললেন। যাই হোক, আপনাদের মন্তব্য লিখে জানাবেন আজকের এই প্রসঙ্গে। এখনকার মতো এখানেই শেষ করলাম।